তোমাকে বেশ ছোট লাগছে। আর একা এসেছো তাই। আমার মেয়ের কিন্ডারগার্টেন পাশেই। ছুটি হতে এখনো দেরি আছে, তাই ওয়েট করছি। মেয়েটি এবার বিস্মিত হলো। হোয়াট? তোমার বাচ্চাও আছে? কেন, আপনার নাই? নো ওয়ে, আই ডোন্ট লাইক বেবি। সারাক্ষণ ক্যাচর ক্যাচর, টু মাচ ইরিটেটিং। তৃষা ভ্রু কুঞ্জনপূর্বক চাইল। বাচ্চাদের সম্বন্ধে এমন মন্তব্য ওর পছন্দ হলো না একটুও। বাচ্চারা ক্যাচর ক্যাচর করে? বড় অদ্ভুতই মহিলা। ও কিছু বলতে উদ্ভূত হতে যাচ্ছিল, কিন্তু তার পূর্বেই ওর কর্ণগোচর হলো এক মিষ্টি মায়াবী কণ্ঠস্বর। ও বানি। তৃষা দরজার দিকে তাকাতেই দেখল টুইঙ্কেল তার ছোট ছোট পায়ে প্রায় দৌড়ে ক্যাফের ভেতরে ঢুকছে। ওর পিছে ঝোলানো গোলাপি রঙের কার্টুন ব্যাগটা প্রতি কদমে তুলছে। তৃষার সাথে সাথে ওই মেয়েটিও ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো। টুইঙ্কেলকে দেখা মাত্রই মেয়েটি বিরক্তির চরম সীমায় পৌঁছে নাকুচকে অস্ফুট স্বরে বলল, উফ, এগেইন অ্যানাদার চাইল্ড, কুইট ইরিটেটিং। তৃষা হয়তো মেয়েটির কথা শুনতে পায়নি, নতুবা নিশ্চিত কিছু করার কথা শুনিয়ে দিত। ও তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে দ্রুত এগিয়ে গিয়ে টুইঙ্কেলকে জাপটে ধরে কোলে তুলে নিল। ওর ঈষৎ ঘামর্ত কপালে একটা গভীর চুমুকে বলল, তুমি একাই চলে এলে কেন সোনা? বানি তো এখনই যাচ্ছিল তোমাকে আনতে। টুইঙ্কেলের ছোট্ট হাত দুটো দিয়ে তৃষার গলা জড়িয়ে আদরে ভঙ্গিতে বলল, মিস বলল তুমি পাশের ওই কফি শপে আছো, তাই আমি একাই চলে এলাম। পাপা বলেছে না আমি তখন অনেক বড় হয়ে গেছি। তৃষা হেসে ফেলল ওকে নিয়ে, আবার নিজের টেবিলে ফিরে এসে ওর পাশের খালি চেয়ারটায় বসিয়ে দিল। মেয়েটি তখনও ভ্রুকুচকে অবজ্ঞার দৃষ্টিতে টুইঙ্কেলকে পরখ করছিল। তৃষা টুইঙ্কেলের ব্যাগটা খুলে পানির বোতল বের করে দিতে দিতে বলল, মাম্মাম, মাম্মাম স্কুল থেকে এসছো, হাত দুটো অনেক ডার্টি হয়ে আছে। চলো ওয়াশরুম থেকে বানি তোমাকে হ্যান্ড ওয়াশ করিয়ে আনি, তারপর আমরা খেয়ে বাসায় ফিরবো, কেমন? টুইঙ্কেল চট করে চেয়ার থেকে নেমে দাঁড়িয়ে পড়ল। বেশ আত্মবিশ্বাসের সাথে মাথা নেড়ে বলল, নো বানি, আমি নিজেই পারবো। পাপা বলেছে নিজের কাজ নিজে শিখতে হয়। তুমি বসো, আমি এখনই আসছি। তৃষার কোনো বাধা না শুনেই টুইঙ্কেল সাবলীর ভঙ্গিতে অশ্রমের দিকে এগিয়ে গেল। তৃষা মুগ্ধ নয়নেই ওর প্রস্থান পথের দিকে চেয়ে রইল। ঠিক তখনই বিপরীত দিক থেকে সে মেয়েটির বিদ্রুপাত কণ্ঠস্বর কর্ণগোচর হলো ওর। সিরিয়াসলি? ও কি সত্যি তোমার মেয়ে? আই মিন, ও তোমাকে বানি বলে ডাকছিল কেন? মা হিসেবে তো রেসপেক্টটা পাচ্ছ না মনে হচ্ছে। তৃষা মেয়েটির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে ওষ্ঠ ধরে এক চিলতে মৃদু হাসির স্ফুরণ বেশ শান্ত কণ্ঠে জবাব দিল, সম্পর্ক তো শুধু সম্বন্ধে থাকে না, থাকে অন্তরের টানে। ও আমাকে ভালোবেসে যা খুশি ডাকতে পারে, তাতে ওর মা হিসেবে আমার অস্তিত্ব বিন্দুমাত্র ম্লান হয় না। ও একদম ওর পাপার মতো স্বাধীন চেতা, তাই ওকে কিছুতেই বাধা দিই না আমরা। ওর পাপা মানে তোমার হাজব্যান্ড? কি করেন তিনি? আই মিন, এই ভর দুপুরে তুমি কেন মেয়েকে নিতে এসেছো? সে আসেনি কেন? অ্যাকচুয়ালি উনি এখন আমাদের সাথে নেই, কজ উনি নেভি অফিসার ক্যাপ্টেন আরজ এহসান। আর্য এহসান নামটা কর্ণগোচর হতে মেয়েটি বিস্ফোরিত দৃষ্টিতে চাইল। অস্ফুট স্বরে বেশ চেঁচিয়ে বলল, হোয়াট? আর্য এহসান নামটা শোনার পর ওর চোখে মুখে ফুটে ওঠা তীব্র আতঙ্ক, অবিশ্বাসের মিশ্র অনুভূতিতে তৃষার বুকের ভেতরটা অকারণে ধক করে উঠল। ও ভ্রুকুচকে কৌতূহলী দৃষ্টিতে চেয়ে শুধালো, আপনি কি ওনাকে চেনেন? ওনার নাম শুনে এমন রিয়েক্ট করলেন কেন? মেয়েটি এবার কাঁপা কাঁপা হাতে গ্লাস থেকে পানি খেল। ওর আত্মভরি ভাবটা এক নিমিষে কর্পূরের মতো উবে গিয়েছে। ও বিড়বিড়িয়ে নিজের মনেই বলতে লাগলো, ইম্পসিবল। এটা কিভাবে সম্ভব? আর্য বিয়ে করেছে, তাও আবার তোমার মতো একটা বাচ্চা মেয়েকে? তৃষা এবার সোজা হয়ে বসলো। ওর কণ্ঠস্বর কিঞ্চিত কঠোর হলো,
আমি বাচ্চা কিনা সেটা বড় কথা নয়, আপনি কে আর আমার স্বামীর ব্যাপারে আপনার এত মাথা ব্যথা কেন সেটা বলুন। মেয়েটি এবার যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল ও শেষাত্মক গলায় বলে উঠল, স্বামী? যে আর্য এহসান আমাকে ছাড়া পৃথিবী অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারতো না, যে আর্যর প্রতিটি ধমনীতে শুধু আমার নাম ছিল, সে কিনা শেষে তোমাকে বিয়ে করলো? আমি মেহরিন। আমি ওর সে একমাত্র নারী ছিলাম যাকে ওর হৃদয়ের সিংহাসনে বসিয়েছিল। হ্যাঁ, আমি ওকে চিট করেছি, টাকার জন্য ওকে ছেড়েছি, কিন্তু আমি জানি ও আজও আমাকে ভুলতে পারেনি। ও অন্য কাউকে ভালোবাসতেই পারে না। মেহেরিনের প্রতিটি শব্দ যেন বিষাক্ত তীরের মতো তৃষার কানে বিঁধতে লাগলো। তৃষা স্থানুর মতো স্থবির হয়ে বসে রইল। ওর মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। ওর সম্মুখেই আর্যের প্রথম ভালোবাসা দাঁড়িয়ে আছে। ভাবতেই গোটা দুনিয়া ওলট পালট হয়ে গেল ওর। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ ধর্নাঢ্য পৌর ব্যক্তিটি ফিরে এলেন। মাহরিনের অস্থিরতা দেখে তিনি উদ্বিগ্ন হয়ে ওর কাঁধে হাত রাখলেন। কি হয়েছে ডার্লিং, তুমি এত উত্তেজিত কেন? মাহিনী তখনও বিধ্বস্ত অবস্থায় দণ্ডায়মান। ও চাইল না পৌরের সম্মুখে নিজের অতীত তুলতে, তবু প্রস্থান পূর্ববর্তী সময় ও তৃষার উদ্দেশ্যে অবজ্ঞার স্বরে বলল, লিসেন স্টুপিড গার্ল, রিয়েলিটি চেক নাও। আর্য তোমাকে কখনোই ভালোবাসবে না, দ্যাটস আ ফ্যাক্ট। ওর লাইফ থেকে জাস্ট লিভ করো। আই এম প্রিটি শিওর ও এখনও আমাকে পাগলের মতো ভালোবাসে। যেই লেভেলের প্যাশন ও তোমার জন্য কখনো ফিল করতে পারবে না। সো এখনও সময় আছে, নিজের ফিউচার নিয়ে ভাবো আর এখান থেকে মুভ অন করো। মাহরিনের বিষাক্ত শব্দগুলো তীরের মতো তৃষার মগজে বিঁধছে। ক্যাফের শীতাতপ নিয়ন্ত্রিত স্থানেই ও তৃষার হৃদয় অবতারণা করছে এক অসহ্য দহনের। ধর্নাঢ্য পৌরের হাত ধরে মাহিরিন দর্পভরে বেরিয়ে যেতেই তৃষা এক নিষ্প্রাণ পাথরের মূর্তির মতো টেবিলে স্থির হলো। ওর বাদামি চোখের মনিদয় একরা শূন্যতায় আচ্ছন্ন। বুকের ভেতরটা ওলট পালট হয়ে যাচ্ছে। আর্য নির্লিপ্ততা ওর গম্ভীর চাহনি, প্রথম প্রথম তৃষাকে মেনে নিতে না পারা, সবকিছুর পেছনে কি তবে মাহেরিনের প্রতি এই অবদমিত অনুরাগ কাজ করছিল? আচ্ছা, মাহেরিনের কথা কি সত্যি? আর্য কি সত্যি কোনোদিনও তৃষাকে ভালোবাসতে পারবে না? ওর মস্তিষ্ক হৃদয়ের সঙ্গে এক তুমুল বিদ্রোহের আহ্বান করল। ঠিক তখনই অশ্রম থেকে হাত ধুয়ে ফুরফুরে মেজাজে ফিরে এলো টুইঙ্কেল। তৃষার কাছে এসে ওর ওড়না ধরে টান দিয়ে বলল, বানি, দেখো আমার হাত কত ক্লিন হয়ে গিয়েছে। এবার ঝটপট খাবারগুলো দাও, আমার না খুব ক্ষুধা লেগেছে। তৃষার কানে যেন কোনো আওয়াজই পৌঁছাচ্ছে না। ও নিষ্পলক চোখে সামনের সাদা দেওয়ালটার দিকে তাকিয়ে আছে। টুইঙ্কেল অবাক হয়ে ওর মুখটা দুহাতে ঘুরিয়ে নিজের দিকে ফেরালো। কি হয়েছে বানি, তুমি কাঁদছো কেন? ওই আন্টি কি তোমাকে কিছু বলেছে? টুইঙ্কেলের ছয় সবিত ফিরল তৃষার। ও এক ঝটকায় নিজের চোখের কোণের অকাল অশ্রু মুছে ফেল। সামনে পড়ে থাকা ধোয়াটা কফি আর স্যান্ডউইচগুলোর দিকে ওর বিন্দুমাত্র রুচি নেই। ও অত্যন্ত যান্ত্রিকভাবে টুইঙ্কেলের ব্যাগটা কাঁধে ঝোলালো। ওর স্বরাজ বড্ড ধরা ধরা, বড্ড অচেনা। চলো টুইঙ্কেল, এখান থেকে যাই। টুইঙ্কেল অবাক হয়ে থালায় সাজানো স্যান্ডউইচগুলোর দিকে ইশারা করে বলল, কিন্তু বানি, খাবারগুলো আমি তো একটাও খাইনি। বাসায় গিয়ে দেখো সোনা, আজ আমার বড্ড শরীর খারাপ লাগছে, চলো এক্ষুনি চলো। তৃষা কোনো উত্তরের অপেক্ষা করল না। টুইঙ্কেলের নরম হাতটা শক্ত করে চেপে ধরে ও দ্রুত পায়ে ক্যাফের বাহিরে বেরিয়ে এলো। ওর প্রতিটি পদক্ষেপে আজ একরাশ দ্বিধা আর রাজ্যের অভিমান। 15 মিনিটের ব্যবধানে তৃষারা শোকনীড়ে পৌঁছালো। বিধ্বস্ত পদক্ষেপে ড্রয়িং রুমে প্রবেশ করতেই তৃষার পায়ের গতি মন্থর হয়ে এলো। সোফায় বসে থাকা পরিচিত মুখটিকে দেখে ও নিজের চোখেও যেন বিশ্বাস করতে পারল না। শায়লা বেগম দীর্ঘ বিচ্ছেদের পর আজ হঠাৎ ভাবির এই আকস্মিক উপস্থিতিতে বড্ড বিস্মিত হলো তৃষা। এদিকে তৃষাকে দেখা মাত্রই সোফা থেকে লাফিয়ে উঠল দুটি কিশোর কিশোরী। পিপি পিপি বলে দৌড়ে এসে ওরা তৃষাকে জড়িয়ে ধরল। তৃষার বড় ভাইয়ের ছেলে আরিয়ান আর মেয়ে আরিশা। আরিশা এখন বেশ বড় হয়েছে। কিশোরী সুলভ লাবণ্য ওর চোখে মুখে।
আরিয়ান ও তাগরে কিশোর ওদেরই অকৃত্রিম ভালোবাসার স্পর্শে তৃষার বুকের ভেতর জমে থাকা কান্নার পাহাড়টা যেন আরও ভারী হয়ে উঠল। কিন্তু মাহিরিনের স্মৃতি ওকে এতটাই আচ্ছন্ন করে রেখেছে যে ও ঠিকঠাক আদরটুকু করতে পারল না। শৈলা বেগম সোফা ছেড়ে ধীর পায়ে এগিয়ে এলেন। তৃষার ফ্যাকাশে মুখ আর চোখের কোণে জমে থাকা কালচে আভা দেখে ওর বুকটা অজানা কারণে কেঁপে উঠল। অতি সাবধানে তৃষার কাঁধে হাত রেখে স্নেহ মাখা কণ্ঠে বললেন, কেমন আছিস রে তৃষা? অনেকদিন পর দেখলাম তোকে। মুখটা এমন শুকিয়ে আছে কেন? শরীর ঠিক আছে তো? তৃষা অত্যন্ত যান্ত্রিকভাবে ভাবির হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল। ওর কণ্ঠস্বর আজ ভীষণ অচেনা, বড্ড নিস্তেজ। ভালো আছি ভাবি। তোমরা হঠাৎ খাবার না দিয়ে চলে এলে যে? তৃষার এই শীতল ব্যবহারে শায়লা বেগম কিঞ্চিত ব্যথিত হলেন ঠিকই, কিন্তু পরক্ষণেই দীর্ঘশ্বাস ফেলে বললেন, এখনো আমার উপর রেগে আছিস? না রে, জানি তোর সাথে যা করেছি তার জন্য মাপ চাওয়ার মুখ আমার নেই, কিন্তু বিশ্বাস কর তৃষা, আমার হাতে তখন আর কিচ্ছু করার ছিল না। তোর ভাই খুব অসুস্থ, সারাদিন শুধু তোকে খুঁজে বেড়ায়, তোর নাম ধরে বিড়বিড় কি যেন বলে। আমরা আসলে তোকে নিতে এসেছি তৃষা। তোর ভাই চাচ্ছে তুই অন্তত একবার গিয়ে ওর সামনে দাঁড়া। ঠিক তখনই রান্নাঘর থেকে জাহানারা বেগম বেরিয়ে এলেন আর দোতলা থেকে নামলেন আফজাল সাহেব। তাদের চোখে মুখেও একরাশ দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। আফজাল আহমেদ গম্ভীর স্বরে বললেন, তৃষা মা, তোমার ভাবি সব খুলে বলেছেন। তোমার ভাইয়ের অবস্থা নাকি খুব একটা ভালো নয়। রক্ত তো রক্তর টানই মা। আমরা ভাবছিলাম তুমি যদি কয়েকদিনের জন্য ওদিকে ঘুরে আসতে। তৃষা কি যেন ভাবল, পরক্ষণেই বিস্তর যান্ত্রিক স্বরে বলল, যাবো কি যাবো না সেটা পরে ভাববো, আগে ফ্রেশ হয়ে নি। বলেই তৃষা কারো দিকে না তাকে নিজের ঘরের দিকে পা বাড়ালো। ওর প্রতিটি পদক্ষেপে আজ একরাশ ক্লান্তি। ঘরের দরজাটা সজোরে বন্ধ করে ও পিঠ দিয়ে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। অন্ধকার ঘরে ওর কানে শুধু বাজছে আজর প্রতিটি ধমনীতে শুধু আমার নাম ছিল। তৃষা বিছানায় ধপ করে বসে পড়ল। ওর বুকের ভেতরটা অজানা কারণে হাহাকার করে উঠল। যদি মাহিরিনের কথা সত্যি হয়, যদি আর্য সত্যি কোনোদিন ওকে ভালোবাসতে না পারি, তাহলে তৃষার কি হবে? অশ্রুল না স্রোত বাধা মারল না আজ। দু চোখের কোণ বেয়ে অবিরল পতিত অবাধ্য নোনা জল তৃষার গাল ভিজিয়ে দিল। বুকের ভেতরটা ফেটে যাওয়ার উপক্রম হতেই ও কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলে নিল। ব্যাকুল হৃদয় আর্যর নাম্বারে ডায়াল করলো। একবার, দুবার, তিনবার, না, ওপাশ থেকে কোনো সাড়া নেই। মাঝসাগরে ডিউটির ব্যস্ততায় আর্য হয়তো ফোনটা স্পর্শ করার সুযোগও পাচ্ছে না। তৃষা উন্মাদের মতো আরও কয়েকবার চেষ্টা করলো, কিন্তু প্রতিবারই যান্ত্রিক কণ্ঠস্বরের নিস্তব্ধতা ওর বিরহকে আরও গাঢ় করল। অভিমানে বুক ফুলিয়ে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দিল ও নিজের বিদীর্ণ প্রতিচ্ছবি আড়াল করতে আর মনের দহন শীতল করতে ও দ্রুত পায়ে অসমে ঢুকে ঝর্ণার শীতল ধারা নিচে নিজেকে সঁপে দিল। ঘড়ির কাঁটা নিরন্তর ঘুরে চলেছে, কিন্তু তৃষার জন্য সময় যেন স্থবির হয়ে জমে আছে ঝর্ণার সেই শীতল জলধারার নিচে। প্রায় ঘণ্টাখানেক পর ও অসমে দরজা খুলে বেরিয়ে এলো। ওর অবয়বে এক বিষণ্ণ সুচিতার প্রলেপ, পরনে সিক্ত বসন বদলে একখানা শুভ্র সুতি শাড়ি গায়ে জড়ালেও মনের দহন যেন প্রশমিত হয়নি। ও ডাগর বাদামি চোখ দুটো অতিরিক্ত কান্নায় জবা ফুলের নয়, চকটকে রক্তিম বর্ণ ধারণ করেছে, যা ওর ফর্সা মুখশ্রীতে এক করুণ সৌন্দর্যের অবতারণা করেছে। পিঠের ওপর ছড়িয়ে থাকা অবিন্যস্ত কেশরাজ হতেই তপ্ত অশ্রু নেয় চুপচাপ জল গড়িয়ে পড়েছে মেঝেতে। তৃষা দর্পণের সম্মুখে দাঁড়িয়ে নিজের বিধ্বস্ত প্রতিচ্ছবিটা একবার দেখল। ঠিক তখনই বিছানায় উপর হয়ে থাকা ফোনটা তীব্র আর্তনাদ করে কেঁপে উঠল। স্ক্রিনে জলজল করছে সেই কাঙ্ক্ষিত নামটা। তৃষার হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে পরক্ষণেই উন্মাদ অশ্বের বেগে ছুটতে আরম্ভ করলো। ও কাঁপা কাঁপা আঙুলে ফোনটা হাতে নিল। একরাশ অভিমান আর অভিযোগের পাহাড় গলার কাছে এসে দলা পাকিয়ে আছে। ও ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আর্যর সেই ওতে পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। তৃষা, অনেকবার কল করেছিলে। আমি তখন একটা ইম্পর্ট্যান্ট ব্রিফিংয়ে ছিলাম, তা রিসিভ করতে পারিনি। আর ইউ ওকে?
আর্যর কণ্ঠের সেই স্বাভাবিকতা শুনে তৃষার কান্না যেন আরো দ্বিগুণ বেগে বাঁধ ভাঙতে চাইল। ও কোনো মতে নিজের কণ্ঠস্বর স্থির রাখার বৃথা চেষ্টা করে অত্যন্ত ক্ষীণ স্বরে বলল। আছি। তৃষার গলার সেই অস্ফুট কম্পন আর্যর তীক্ষ্ণ শ্রবণেন্দ্রিয় এড়িয়ে যেতে পারল না। ওপাশ থেকে আর্যর কণ্ঠস্বর মুহূর্তে গম্ভীর থেকে উদ্বিগ্ন হয়ে উঠল। তৃষা, তোমার গলার স্বর এমন লাগছে কেন? কাঁদছো তুমি? কি হয়েছে? বাসায় কেউ কিছু বলেছে? টেল মি তৃষা, আই এম লিসেনিং। তৃষা এবারে নিজেকে ধরে রাখতে পারল না। ও এক হাতে নিজের ওষ্ঠাধর চেপে ধরল যাতে কান্নার শব্দ ওপাশে না পৌঁছায়। এদিকে ওর এমন আচরণে আর্য উন্মাদ হয়ে উঠেছে। ও বারংবার শোধাচ্ছে। টেল মি, প্লিজ টেল মি মাই লাভ, হোয়াট হ্যাপেন? অসুস্থ লাগছে তোমার? বলো না জান পাখি। আর্যর কণ্ঠস্বর তৃষার কর্ণকুহর অব্দি পৌঁছালো কিনা বলে দায়ী। শত সহস্র মধুর সম্বোধন আর উৎকণ্ঠ সুরগুলো আজ তৃষার কাছে কেবলই অস্পষ্ট গুঞ্জনের ন্যায় শ্রুত হচ্ছে। দুচোখ ভরা শূন্যতাই ও সম্মোহিতের ন্যায় সমস্ত নীরবতা চূর্ণ করে কাপা কাপা কণ্ঠে শোধালো আমূল প্রশ্ন। ডু ইউ লাভ মি ক্যাপ্টেন? আকস্মিক তৃষার এমন প্রশ্নে হতভম্ব হয়ে গেল আর্য। ও নিশ্চিত হতে বলল। তৃষা, তৃষা এবার উন্মাদের ন্যায় আওড়ালো। প্লিজ ক্যাপ্টেন, প্লিজ টেল। ওর আকুতি ভরা কণ্ঠে আর্য অপ্রস্তুত স্বরে বলল। অ্যাকচুয়ালি তৃষার কর্ণকুহরে আর্য দ্বিধাগ্রস্ত অ্যাকচুয়ালি শব্দটা তপ্ত সীসার মতো বিঁধল। মাহেরিনের সে বিষাক্ত অট্টহাসি আর বলা কথাগুলো মুহূর্তেই ওর মস্তিষ্কে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। আর্য হয়তো আরও গৌরব কোনো অনুরাগের ব্যাখ্যা দিতে চেয়েছিল। হয়তো বলতে চেয়েছিল তৃষা তার মস্তিষ্কে রন্ধ্রে রন্ধ্রে মিশে থাকা এক অবিনশ্বর নেশা। কিন্তু অভিমানে অন্ধ তৃষা সেই অবকাশটুকু দিল না। তৃষার ওষ্ঠাধরে এক করুণ তাচ্ছিল্য ভরা হাসির রেখা ফুটে উঠল। ও রুদ্ধ কণ্ঠে বলল। থাক, আর কিছু বলতে হবে না আপনাকে। আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি। বলেই তৃষা এক ঝটকায় কলটা বিচ্ছিন্ন করে দিল। ফোনের নিস্তেজ পর্দার দিকে চেয়ে ও ফুপিয়ে কেঁদে উঠল। চোখের সামনে এক নিমেষেই ওর তিল তিল করে গড়ে তোলা বিশ্বাসের অট্টালিকাটি তাসের ঘরের ন্যায় ভেঙে পড়ল ওর। ভাবি, আমি তোমাদের সাথে গ্রামে ফিরতে চাই। নিস্তব্ধ ড্রয়িং রুমে সিঁড়ির ওপর থেকে ভেসে আসা তৃষার ভারী কণ্ঠস্বর মুহূর্তেই সবার দৃষ্টি ঊর্ধ্বমুখী করে দিল। তৃষা ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে। কর্নিয়ার চারপাশে শুভ্র স্বচ্ছতা আজ রক্তাক্ত জবানাই রক্তিম বর্ণ ধারণ করেছে ওর। সবার সচকিত দৃষ্টির মাঝেই তৃষা সরাসরি শায়লা বেগমের সামনে এসে দাঁড়িয়ে বলল। ভাবি, আমি তোমাদের সাথে গ্রামে ফিরতে চাই এক্ষুনি। উপস্থিত সবাই যেন বিনা মেঘে বজ্রপাতের সম্মুখীন হলেন। শায়লা বেগম অবিশ্বাস্য কণ্ঠে শুধালেন। সত্যি যাবি তৃষা? তুই তো বললি। তৃষা ম্লান হেসে উত্তর দিল। রক্তের টান তো অগ্রাহ্য করা যায় না ভাবি। ভাইয়া অসুস্থ, এখন আমার পাশে থাকাটাই উচিত। জাহানারা বেগম উদ্বিগ্ন হয়ে এগিয়ে এলেন। তৃষা মা, তুই এভাবে হুট করে আর্যর সাথে কথা বলেছিস একবার? তৃষার বুকটা আর্য নাম শুনেই বিদীর্ণ হয়ে উঠল, কিন্তু ও নিজেকে সামনে নিয়ে ভীষণ শান্ত স্বরে বলল। সবাই সব কথা জানে না আম্মু, আর আমার যাওয়ার সিদ্ধান্তটা একান্তই আমার। আফজাল আহমেদ জাহানারা বেগমের দিকে তাকিয়ে বলেন। ঠিক তখনই টুইঙ্কেল দৌড়ে এসে তৃষার কোমর জড়িয়ে ধরল। ওর বড় বড় চোখে জল টলমল করছে। বানি, আমাকেও নিয়ে যাবে তো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তৃষা টুইঙ্কেলের মাথায় হাত রাখতে গিয়েও থমকে গেল। আফজাল আহমেদ এবার গম্ভীর স্বরে বললেন। না দাদু ভাই, তুমি যেতে পারবে না। দুদিন পরে তোমার হাফ ইয়ারলি পরীক্ষা। সবচেয়ে বড় কথা, এটা তোমার জীবনের প্রথম পরীক্ষা দাদু ভাই। এই সময় পড়াশোনা ফেলে বাইরে যাওয়া একদম চলবে না। টুইঙ্কেল কিঞ্চিত ঠোঁট উল্টালো। তৃষা নিজেরও ইচ্ছে করছে না টুইঙ্কেলকে রেখে যেতে, তবেও মাহিরিনের দেওয়া দহনে আজ এতটাই দগ্ধ যে আপাতত সবকিছু থেকে দূরে পালাতে চাইছে। ও যান্ত্রিকভাবে শাইলা বেগমের দিকে ফিরে বলল। তোমরা ব্যাগ গুছিয়ে নাও ভাবি, আমি রেডি হয়ে আসছি।
শায়লা বেগম কিছু বলতে কেউ থামলেন। এমনিতেও উনি তো তৃষাকে নিতে এসেছে, মেয়েটা এত দ্রুত রাজি হয়ে যাবে সেটা ওনার ভাবনার বাহিরে ছিল। যাই হোক, বিনা বিঘ্নতাই কাজটা সম্পন্ন হচ্ছে। ও যেতে চাইছে এই অনেক। উনি আর তৃষাকে বেশি ঘাটালেন না। এদিকে তৃষা সংযোগ বিচ্ছিন্ন করতেই আর্যর বুকের ভেতরটা অজানা আশঙ্কায় দুমড়ে মুচড়ে উঠল। উন্মাদের মতো ও বারবার ডায়াল করতে লাগলো।